একটি ভূমি যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি, যেখানে বেদ উপনিষদ রচনা করা হয়েছিল, যেখানে মহাকাব্য রচিত হয়েছিল, যেখানে বুদ্ধ, মহাবীর আর সম্রাট অশোকের মতো মহান চিন্তাবিদ জন্ম নিয়েছিলেন। আর এই হলো ভারত, একটি দেশ যার ইতিহাস একই সঙ্গে মহিমান্বিত, রক্তাক্ত ও নাটকীয়। হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আলোচনা করব ভারতবর্ষের হাজার বছরের ইতিহাস, কিভাবে ভারত জন্ম নিল, একটা সভ্যতা থেকে আজকের এই নতুন প্রজন্ম কিভাবে এতটা শক্তিশালী হলো। আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করি। আজ থেকে প্রায় 5000 বছর আগে, যখন মিশরের পিরামিডের পাথর কেবল খোদাই হচ্ছিল, মেসোপটেমিয়ায় সভ্যতার আলো জ্বলে উঠছিল, তখন ভারতবর্ষে জন্ম নিচ্ছিল আরেকটি বিস্ময়কর নগর সভ্যতা। এ ছিল সিন্ধু উপত্যকার সভ্যতা, যা ইতিহাসবিদদের কাছে পরিচিত হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা নামে। মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও পরিকল্পিত শহরগুলো জন্ম হয়েছিল এই উপত্যকায়। 1920 সালে পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে খনন কার্যে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান এক অজানা সভ্যতার ধ্বংসাবশেষ এবং নাম দেওয়া হয় হরপ্পা ও মহেঞ্জোদারো। কিছুদিনের মধ্যেই বোঝা গেল এটি কেবল দুটি শহর নয়, একটি বিস্তৃত সভ্যতার নিদর্শন। প্রায় 12 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সভ্যতা আধুনিক পাকিস্তান, পশ্চিম ভারত ও আফগানিস্তানের কিছু অংশে ছড়িয়েছিল। আর এটি এতটাই বৃহৎ যে একে বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম শহর ভিত্তিক সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো শুধু শহর নয়, এ ছিল বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিত নগর। শহরগুলো ছিল গ্রিড আকারে সাজানো, রাস্তা আজকের আধুনিক শহরের মতো সোজাসুজি কাটা, এবং প্রতিটি ঘর ছিল পাকা, যা ইট দিয়ে তৈরি। বহু ঘরে একাধিক কক্ষ, উঠোন ও সিঁড়ি। ড্রেনেজ সিস্টেম এতটাই উন্নত ছিল যে প্রতিটি বাড়ির ময়লা পানি আলাদা নালার মাধ্যমে প্রধান নর্দমায় চলে যেত। মহেঞ্জোদারোতে পাওয়া যায় গ্রিড বাট, একটি বিশাল জনশয়নাগার যা সামাজিক ও ধর্মিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন ইউরোপে মানুষ এখনও গুহাবাসী, তখন সিন্ধু সভ্যতার মানুষ জানতো পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সুসংগঠিত নগর জীবনের রহস্য। এবং সিন্ধু সভ্যতার মানুষের জীবনের মূল ভিত্তি ছিল কৃষি। তারা গম, যব, খেসারি, তিল, তুলা এবং ধান চাষ করত। ষাঁড়, মহিষ, উট ব্যবহার করত কৃষিকাজে এবং বিশেষত্ব ছিল তুলা উৎপাদনে। ইতিহাসে প্রথম তুলনামূলক আধুনিক কাপড়ের ব্যবহার শুরু হয় এই সভ্যতায়। তারা কেবল কৃষক ছিল না, ছিল দক্ষ বাণিজ্য। মেসোপটেমিয়ার সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যে প্রমাণ মিলে। সোনার অলংকার, মূল্যবান পাথর, পুঁতির হাড় ও ধাতব সামগ্রী তাদের প্রধান রপ্তানি পণ্য ছিল। সিলমোহরের মাধ্যমে পণ্য শনাক্ত করা হতো, যা আজও প্রত্নতত্ত্ববিদদের কাছে বিস্ময়ের বিষয়। সিন্ধু সভ্যতার মানুষের বিশ্বাস জটিল ছিল। তারা প্রকৃতি পূজক ছিল বলে ধারণা করা হয়। মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, যা উর্বরতার প্রতীক। বিশেষ করে ষাঁড় বা নন্দীর প্রতীক বহুবার এসেছে। কিছু প্রত্নবস্তু দেখে গবেষকরা বলেন সম্ভবত এখানে শিবলিঙ্গ ও যোগাসন প্রথার সূচনা ঘটেছিল। তাদের শিল্প ছিল অসাধারণ। ব্রোঞ্জ, নৃত্যরতা, কন্যা ভাস্কর্যটি এখনও মানব শিল্পের অনন্য নিদর্শন। সোনার গহনা, পুঁতির মালা, মাটির পুতুল সবই এক উচ্চমানের কারো শিল্পের সাক্ষ্য বহন করে। এবং সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য হচ্ছে তাদের লিপি। প্রায় 400 প্রতীক নিয়ে গঠিত এই লিপি আজও সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যায়নি। তাই তাদের সাহিত্য, ধর্মীয় বই বা রাজনৈতিক নথি সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছুই জানি না। হয়তো একদিন এই লিপির রহস্য উন্মোচিত হলে আমরা আরও গভীরভাবে জানতে পারবো সিন্ধুর মানুষ কিভাবে ভাবতো, লিখত আর স্বপ্ন দেখত। এবং প্রশ্ন জাগে, এত উন্নত সভ্যতা হঠাৎ করে কেন বিলীন হয়ে গেল? গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণ দেখান: নদীর গতিপথ পরিবর্তন, নদী শুকিয়ে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প বা বন্যা, বাণিজ্যের পতন, মেসোপটেমিয়ার সাথে যোগাযোগ কমে যাওয়া কিংবা আর্য আক্রমণ, যা নিয়ে এখনও বিতর্কিত রয়েছে। যে কারণেই হোক, খ্রিস্টপূর্ব 1900 সালের দিকে ধীরে ধীরে হরপ্পা ও মহেঞ্জোদারো শহরগুলো পরিত্যক্ত হয়ে যায়। যদিও সভ্যতা হারিয়ে গেছে, কিন্তু তাদের ছাপ এখনও টিকে আছে। আজও ভারতীয় গ্রামগুলোতে দেখা যায় কৃষি পদ্ধতিতে সেই প্রাচীন ধারার ছায়া, গহনা ও অলঙ্কারে তাদের শিল্পরীতি। এমনকি স্নানাগার ও পরিষ্কার পরিচ্ছন্নতার সংস্কৃতি ভারতীয় জীবনধারার অঙ্গ হয়ে আছে। সিন্ধু সভ্যতা শুধু প্রাচীন ভারতের প্রথম অধ্যায় নয়, এক চিরন্তন উত্তরাধিকার যা ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ডে গড়ে তুলেছিল। যেখান থেকে শুরু হলো এক মহান যাত্রা, ভারত সভ্যতা জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার। সিন্ধু সভ্যতার মহিমা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করলে ভারতীয় উপমহাদেশের ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়। আর এই অধ্যায়ের নাম হচ্ছে বৈদিক যুগ।
মানব ইতিহাসে এটি শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়কাল। কারণ এই যুগে ভারতীয় সংস্কৃতি, ধর্ম, দর্শন, ভাষা এবং সামাজিক কাঠামোর ভিত্তি রচিত হয়। কিন্তু এই গল্প শুধু একটি নতুন সভ্যতার জন্মেই নয়, বরং আর্যদের আগমন, তাদের সংস্কৃতি, তাদের সঙ্গে স্থানীয়দের মেলবন্ধন এবং একটি নতুন সমাজ রাজনীতি রূপ গঠনের কাহিনী। আজ আমরা প্রবেশ করব সেই অতীতের ভিতর, যেখানে পুরোহিতদের মন্ত্রধ্বনি, যজ্ঞের আগুন, বেতের স্রোত আর বৈদিক জীবনের ছাপ অমলিন হয়ে আছে। সিন্ধু সভ্যতার পতনের প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দে ভারতীয় উপমহাদেশে নতুন এক জনগোষ্ঠীর আগমন ঘটে। আর এরা নিজেদের পরিচয় দিত আর্য বলে, যার অর্থ শ্রেষ্ঠ বা উচ্চবর্ণ। ইতিহাসবিদরা মনে করেন আর্যরা মূলত মধ্য এশিয়া বা ইরান, আফগানিস্তান অঞ্চলের যাযাবর জনগোষ্ঠী থেকে এসেছিল। তারা ঘোড়াসামার, যুদ্ধকুশলী এবং পশুপালনে অভ্যস্ত ছিল। এদের হাতে ছিল রথ, যা তখনকার ভারতের মানুষের কাছে একেবারেই নতুন ছিল। আর্যদের ভাষা ছিল সংস্কৃতের প্রাচীন রূপ, যা পরে ভারতীয় সাহিত্যের এবং বৈদিক ধর্মগ্রন্থের ভিত্তি তৈরি করে। আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে ভারতীয় সমাজে শুরু হয় এক বৃহৎ সাংস্কৃতিক পরিবর্তন। আর্যরা ভারতীয় সভ্যতাকে যে উপহার দিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেদ। আর বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। 4টি প্রধান বেদ হলো ঋগ্বেদ, দেবতাদের স্রোত সংগ্রহ প্রাচীনতম; অজুর্বেদ, যজ্ঞ বিধি ও অত্যাচার; সামবেদ, সঙ্গীত ও সুরের মাধ্যমে উপাসনা; এবং অর্থবেদ, মন্ত্র, জাদুবিদ্যা ও চিকিৎসাবিদ্যা। এই বেদগুলো শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এগুলো হলো সেই সময়কার সমাজ জীবনের প্রতিফলন। কৃষি, পশুপালন, যুদ্ধনীতি, চিকিৎসা, নীতিকথা সবকিছু এর মধ্যে উঠে এসেছে। এবং বৈদিক যুগে ধর্মীয় জীবনে কেন্দ্রবিন্দু ছিল যজ্ঞ। আর্যরা বিশ্বাস করত দেবতাদের সন্তুষ্ট করার মাধ্যমে জীবন সমৃদ্ধ ও সুরক্ষিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতারা ছিলেন ইন্দ্র, বজ্র ও যুদ্ধের দেবতা, যিনি আর্যদের প্রধান রক্ষক; অগ্নিদেব, যিনি দেবতাদের কাছে মানুষের বার্তা পৌঁছে দিতেন; সূর্য, আলো ও জীবনের প্রতীক; বরুণ, আকাশ ও নৈতিকতার দেবতা। এই সময়কার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল প্রকৃত কেন্দ্রিক। বজ্রপাত, সৃষ্টি, সূর্যোদয় সবকিছুর পেছনে তারা দেবশক্তিকে দেখত। বৈদিক যুগের মানুষ প্রধানত গ্রামে বাস করত। কৃষি, পশুপালন এবং বাণিজ্যের উপর নির্ভর করে তাদের জীবন চলত। পরিবার ও সমাজ ছিল পিতৃতান্ত্রিক এবং বংশের প্রধান ছিলেন পুরুষ, যিনি কুলপতি নামে পরিচিত ছিলেন। নারী সমাজে সম্মানিত হলেও ধীরে ধীরে তাদের অবস্থান গৃহকেন্দ্রিক হয়ে যায়। বৈদিক যুগে শুরু হয় বর্ণ ব্যবস্থার বীজ। প্রথমে এটি পেশাভিত্তিক ছিল, যেমন ব্রাহ্মণ, পুরোহিত ও শিক্ষক; ক্ষত্রিয়, যোদ্ধা ও শাসক; বৈশ্য, কৃষক ও ব্যবসায়ী; শূদ্র, শ্রমজীবী জনগোষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাগুলো কঠোর হতে থাকে এবং জন্মভিত্তিক রূপ নেয়, যা ভারতীয় সমাজে গভীর প্রভাব ফেলে। বৈদিক যুগে সঙ্গীত ও কবিতা ছিল জীবনের অঙ্গ। সামবেদ ছিল সুরের ভাণ্ডার; যজ্ঞে গাওয়া হতো স্রোত, যা মানুষের মনে আনন্দ ও ভক্তি জাগাত। কবিতার ভাষায় ছিল ছন্দময় সংস্কৃতি, যা পরে মহাকাব্য, রামায়ণ ও মহাভারতের ভিত্তি তৈরি করে। ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল, যেগুলোর নেতৃত্ব দিতেন রাজা। রাজারা ছিলেন নির্বাচিত, কিন্তু ধীরে ধীরে বংশানুক্রমিক শাসন চালু হয়। বৈদিক রাজনীতি ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থার প্রাথমিক কাঠামো গড়ে তোলে। অথর্ববেদে উল্লেখ আছে অনেক ঔষধি উদ্ভিদ ও তাদের ব্যবহার। জ্যোতির্বিদ্যা ও গণিতের প্রাথমিক ধারণা ছিল। বৈদিক যুগ শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ ছিল না, এখানে জন্ম নেয় দর্শন, নৈতিকতার মূল বীজ। মানুষ বুঝতে শুরু করে জন্ম, মৃত্যু, রহস্য, কর্মফল, পুনর্জন্ম ইত্যাদি ধারণা করে উঠতে থাকে। এই যুগ থেকে হিন্দু দর্শনের মূল শিকড় প্রতিষ্ঠিত হয়। আর্যরা একেবারেই নতুন কিছু নিয়ে আসেনি, তারা সিন্ধু সভ্যতার স্থানীয় জনগণের সঙ্গে মিশে এক নতুন সংস্কৃতি তৈরি করে। স্থানীয়দের কৃষি অভ্যাস, পোশাক, খাবার, আচার আর্যরা বহন করে। এর ফলে ভারতীয় সভ্যতা হয় আর্য ও অনার্য সংস্কৃতির মেলবন্ধন। বৈদিক যুগ হচ্ছে ইতিহাসের আত্মা, আর এই যুগে জন্ম নেয় বর্ণ ব্যবস্থা। ধর্মীয় আচার, দর্শন, সঙ্গীত, সাহিত্যের ভিত্তি। আর্যদের আগমন শুধু নতুন মানুষের আনেনি, বরং একটি সম্পূর্ণ নতুন সভ্যতার জন্ম দিয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।